নমস্কার, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের কলমে একটি বিশেষ স্বাদের গল্প, মামুরদের অভিশাপ। আজকের গল্পের সূত্রধার আমি সায়ন্তন। গল্প পাঠে থাকছে রমাকান্ত। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, মামুরদের অভিশাপ। সাহারা মরুভূমির ওপর তখন পূর্ণিমার আলো ছড়িয়ে পড়েছিল। পৃথিবীর সমস্ত বিশাল সৌন্দর্যই মানুষের মনকে আকর্ষণ করতে বাধ্য। পর্বতের মধ্যে যেমন হিমালয়, সমুদ্রের মধ্যে যেমন প্রশান্ত মহাসাগর, মরুভূমির মধ্যেও তেমনই এই সাহারা। ছেলেবেলা থেকেই সাহারাকে দেখবার জন্য মনের ভেতর থেকে একটা প্রবল ইচ্ছের সাড়া পেতুম। তাই ইউরোপ থেকে ফেরবার সময় ভাবলুম দুই বন্ধু মিলে একবার সাহারার সাথে দেখা করেই আসি। বালুকার এই মহাসাগরে সারাদিন কাটিয়ে বেশ বুঝতে পেরেছি গরম কড়ায় ফেলে ভাজবার সময় কই মাছের অবস্থা কীরকম হয়। সারাক্ষণ তাঁবুর ভেতরে আধমরার মতন পড়েছিলুম। এখন সন্ধ্যের পরে তাঁবুর বাইরে এসে দেখি পরিপূর্ণ পূর্ণিমার হাসি সমস্ত মরুভূমিটাকে একটা অনন্ত মায়ারাজ্য করে তুলেছে। চাঁদের আলো আর মরুভূমি আজ যেন একাকার হয়ে মিশে গেছে। এখন এই মরুভূমিকে দেখলে কেই বা বলতে পারবে যে খানিকক্ষণ আগে এখানে নরকের এক বিরাট অগ্নিকুণ্ড বিরাজমান ছিল। আমরা আছি একটা ওয়েসিসের ভেতরে। সকলেই জানেন বোধ হয় ওয়েসিস হচ্ছে একটা অসীম ধুধু বালুকা প্রান্তরের ভেতরে ছোট্ট একটা তরু শ্যামল জায়গা। হয়তো 50 বা 60 বা 100 কি আরও বেশি মাইল পথ পার হওয়ার পরে মরুভূমির মধ্যে এরকম একটা ওয়েসিস পাওয়া যায়। এখানে থাকে তাল জাতীয় গাছের ক্ষুণ্ণ ছায়া এবং মরুভূমির মধ্যে সবচেয়ে যা দুর্লভ সেই শীতল জলের মিষ্ট ধারা। তবে সব ওয়েসিসে যে জল পাওয়া যায় তাও কিন্তু নয়। আমাদের এই ওয়েসিসে পাতাল থেকে একটা জলের উৎস উঠে মনোরম এক সরোবরের সৃষ্টি করেছে। কাজেই মরুপথের সমস্ত যাত্রী এখানে বিশ্রাম না করে বিদায় নেয় না। সুন্দর মরু উদ্যানের ধারে আমরা দুজনে চুপ করে বসে আছি এবং সরোবরের জলে জ্যোৎস্নার রূপালী শাড়ি ঝিলমিল করে উঠছে বারবার। আর একদিকে যত দূর চোখ চলে যায় দেখা যায় আকাশের মতন অসীম অবাধ বালুকার এই রাজ্য। আচম্বিতে মনে হলো সেই জনহীন মরুভূমির রহস্য ভেদ করে যেন একটা মানুষের চলন্ত ছায়া ফুটে উঠেছে। ছায়াটা ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে আমাদের দিকেই, এগিয়ে আসছে। হ্যাঁ, এবং এগিয়ে আস্তে আস্তে মাঝে মাঝে যেন মাটির ওপরে হুমড়ি খেয়ে পড়ছে। আমরাও অত্যন্ত কৌতূহল তার দিকে এগিয়ে গেলুম। হ্যাঁ, মানুষই বটে, কিন্তু কিন্তু এ কি তার চেহারা? মানুষের এমন শ্রান্ত, শুষ্ক এবং শীর্ণ আকার আমরা কখনোই দেখিনি। হয়তো এই ভয়াবহ মরুভূমিতে পথ হারিয়ে পানাহারের অভাবেই এমন দশা হয়েছে ওর। আগন্তুক আমাদের কাছে এসে আর দাঁড়াতে পারলেন না। টলতে টলতে মাটির ওপরে আছাড় খেয়ে পড়ে গেলেন। তারপর অত্যন্ত ক্ষীণ স্বরে বললেন, জল জল জল। দুজনে প্রায় ধরাধরি করে তাকে তুলে নিয়ে তাঁবুর ভেতরে নিয়ে এলুম। তার ঠোঁটের কাছে ধরলুম ঠান্ডা জলের গ্লাস। আগন্তুকের জামা কাপড় ছিঁড়ে ফালা ফালা হয়ে গেছে। তার হাঁটুর ওপরে করতলে রক্তাক্ত ক্ষতচিহ্ন। বোধহয় চলতে না পেরে বালির ওপরে হামাগুড়ি দিয়ে আসার দরুনই তার হাত এবং হাঁটু ক্ষতবিক্ষত হয়ে গেছে। আগন্তুকের অবস্থা দেখে বেশ বোঝা গেল পৃথিবীতে তার জীবনের অন্তিম মুহূর্ত ধীরে ধীরে ঘনিয়ে আসছে। আরও এক গ্লাস জল পান করে আমাদের জিজ্ঞাসার উত্তরে সে দুর্বল স্বরে বলে উঠল, হ্যাঁ, আমি 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 একলাই এসেছি।
আমি হচ্ছি একজন প্রত্নতাত্ত্বিক, অর্থাৎ মাটি খুঁড়ে অতীত গৌরবের সমাধি আবিষ্কার করাই হচ্ছে আমার ব্যবসা। কিন্তু আজ বুঝতে পারছি এ কাজে হাত না দিলেই আমি ভালো করতাম। অতীতের গুপ্ত কথা আবিষ্কারের চেষ্টা সবসময় নিরাপদ নয়। অতীতকে বর্তমানে টেনে আনতে গিয়েই আজ আমি এই বিপদে পড়েছি। আমাদের দুজনের চোখে মুখেই তখন বিস্ময়ের আভাস। তাই দেখে আগন্তুক আবার বলে উঠলেন, আপনারা যা ভাবছেন তা নয়। আমি এখনো পাগল হইনি। আচ্ছা, আমার ইতিহাস আপনারা শুনুন, সব কথাই আমি খুলে বলবো, কিন্তু তার আগে আমার আর একটা কথা আপনাদের স্মরণে রাখতে বলছি। ভুলেও কোনো দিন ইগিডি মরুভূমিতে যাবেন না, বুঝলেন? আমাকেও আগে একজন এমনই সাবধানবাণী করেছিল, কিন্তু তবু আমি সাবধান হইনি। অবাধ্য হয়ে আমি গিয়েছিলাম নরকে। হ্যাঁ মশাই, নরকে। এখন গোড়া থেকেই সমস্তটা বলছি, শুনুন। আমার নাম না থাক, আমার নামের কোনো দরকার নেই। 1 বছর আগে অ্যাটলাস পাহাড়ের তলা দিয়ে আমি মরুভূমির ভেতরে এসে পড়েছিলাম। আমার ইচ্ছে ছিল উত্তর আফ্রিকার মরুভূমির ভেতরে প্রাচীন কার্থেজ শহরের কিছু ধ্বংসাবশেষ আবিষ্কার করব। সেই চেষ্টায় আমি মাসের পর মাস কাটিয়ে দিয়েছি, কখনো অজানা আরব পল্লীতে, কখনো কোনো ওয়েসিসের ছায়া এবং কখনো জনশূন্য অপরিচিত মরুভূমির ভেতরে। আমার দিনের পর দিন কেটে গেছে। এখানে সেখানে প্রাচীন দুর্গ ও মন্দিরের ভগ্নাবশেষের ভেতরে প্রাচীন কার্থেজের পূর্ব গৌরবের অনেক নিদর্শনই আমি খুঁজে পেয়েছি। তারপর একদিন এমন একটা জিনিস আমার চোখে পড়ল, যার ফলে আর ইগডি মরুভূমি না গিয়ে থাকতে পারলাম না। একটা 1000 বছর আগেকার ভাঙা মন্দিরের গায়ে পাথরের ওপরে এই কথাগুলো খোদাই করা ছিল। বণিকগণ, তোমরা কেউ মামুত শহরে যেও না। পর্বতের গিরি সংকট পার হয়ে ওই শহরে যাওয়া যায়। আমি কার্থেজের এক ব্যবসায়ী। 4 জন সঙ্গীর সঙ্গে না জেনে আমি ওই শহরে গিয়েছিলাম। তারপরে ওই শহরে দুষ্ট পুরোহিতরা আমাদের বন্দী করে। ওখানে এক রাক্ষস দেবতা বা দানব আছে। পুরোহিতরা তার জন্য এমন এক বিরাট ও বিস্ময়কর মন্দির তৈরি করে দিয়েছে, যার তুলনা এই গোটা ত্রিভুবনে নেই। মামুত শহরের দানব দেবতার সামনে নিয়ে গিয়ে পুরোহিতরা আমার সঙ্গীদের বলি দেয়, এবং আমি কোনো রকমে তাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে আসতে পেরেছি। পাছে আবার কোনো হতভাগ্য ওই শহরে গিয়ে বিপদে পড়ে, সেই জন্য সকলকে আমি সাবধান করে দিচ্ছি। মন্দিরের দুষ্ট দেবতা সৃষ্টির প্রভাব থেকে যে সেখানে বিরাজ করেছে, সাবধান, তাকে সাবধান। বুঝতেই পারছেন, 1000 বছরের পুরনো এই সাবধানবাণী আমার মনের ওপরে কি অপূর্ব কাজ করল। এত বড় একটা অতুলনীয় মন্দিরের কথা আমি কোনো বইতেই পড়িনি এবং কোনো লোকের মুখেও শুনিনি। ইগিডি মরুভূমির ভেতরে মামুর্ত নামে যে প্রাচীন শহর ছিল বা আছে, এ কথাও আজ কেউ আর জানে না। রোমের দুর্ধর্ষ সৈন্যদের কবলে পড়ে বিপুল সভ্যতার লীলাক্ষেত্র কার্থেজ আর মরুভূমিতে পরিণত হয়েছে। কিন্তু তার স্মৃতির শেষ ধ্বংসাবশেষে আজ যা আবিষ্কার করলাম, তার সত্যতা পরীক্ষা করবার জন্য আমার সারা প্রাণ ব্যাকুল হয়ে উঠল। কাছেই একটা ছোট্ট আরব পল্লী ছিল। সেখানে গিয়ে খোঁজখবর নিয়েও কিছু নতুন কথা জানতে পারলাম না। কেবল বুড়ো আরবদের মুখ থেকে অনেক কষ্টে সংগ্রহ করা গেল কোন পথ দিয়ে ইগিডি মরুভূমিতে যাওয়া যায়। কিন্তু আরবরা যে এর বেশি কিছুও জানে, এ সন্দেহ আমার এখনও যায়নি। কারণ আমার সঙ্গী হওয়ার জন্য তাদের অনেকেই অনুরোধ করেছিলাম, কিন্তু অনেক টাকার লোভ দেখিয়েও তাদের কাউকে রাজি করাতে পারিনি। প্রথমটা তারা রাজি হয়েছিল, কিন্তু যেই শুনল গিরি সংকট পার হয়ে আমি ইগিডি মরুভূমিতে যাব,
অমনি তারা সবাই একেবারে বেঁকে বসল। বলল গিরি সংকটের ওপারে তারা কেউ কখনো যায়নি, মরুভূমির পথঘাটের খোঁজ তারা রাখে না, ইত্যাদি। কোনো কোনো বুড়ো আরবের মুখে শুনলাম ইগিরি মরুভূমিতে নাকি মানুষের যাওয়া উচিত নয়, কারণ সেখানে ভূত প্রেত দৈত্য দানব বাস করে। তাদের কুসংস্কার টলানো অসম্ভব থেকে আমি একাই ইগিরি মরুভূমিতে যাওয়ার ব্যবস্থা করতে লাগলাম। তারপর দুটো উটের পিঠে আমার মোট ঘাট চাপিয়ে বেরিয়ে পড়ে 3 দিন পথ হেঁটে গিরি সংকটের কাছে গিয়ে হাজির হলাম। গিরি সংকটের পথ অত্যন্ত সংকীর্ণ। সেই সরু সুড়িপথটা বড় বড় পাথরে এমন আচ্ছন্ন হয়ে আছে যে তার ভেতর দিয়ে অগ্রসর হওয়া একটা দুঃসাধ্য ব্যাপার। পথের দুধারে উঁচু পাহাড়ের দেওয়াল আকাশের দিকে উঠে গিয়ে আলো আসবার উপায় প্রায় বন্ধ করে দিয়েছে। সেই ছায়াময় রহস্যময় নির্জন ও নিস্তব্ধ গিরিসংকট ভেদ করে আমি যখন ওধারে গিয়ে দাঁড়ালাম, তখন বিপুল বিস্ময়ে আমার মন অভিভূত হয়ে গেল। সীমাহীন এক মরুভূমি চারিধার থেকে বিপুল এক পুকুরের পাড়ের মতন পাতালের দিকে নেমে গেছে, এবং আমার কাছ থেকে প্রায় 2 মাইল দূরে যেখানে চারদিকে ঢালু জায়গায় এসে মিশেছে, সেইখানে প্রাচীন মামূর্ত শহরের শ্বেতবর্ণ ধ্বংসাবশেষ সূর্যালোকে তুষার পর্বতের সমুজ্জ্বল হয়ে উঠেছে। খানিকক্ষণ পরে আবার অগ্রসর হলাম সেই ধ্বংসাবশেষের দিকে। এ যেন মূর্তিমান বিরাট অতীতের দিকে বর্তমানের ক্ষুদ্র মানব শিশুর অভাবিত তীর্থযাত্রা। যতই এগিয়ে যাচ্ছি ধ্বংসাবশেষ ততই মস্ত হয়ে উঠছে। কোথাও একটা ভাঙা দেওয়াল দাঁড়িয়ে আছে, কোথাও কতগুলো থামের সারি, এবং কোথাও বা ইট পাথরের প্রকাণ্ড স্তূপ। অনেক জায়গায় বালির রাশির ভেতরে ধ্বংসাবশিষ্ট বাড়ি ঘর একেবারে চাপা পড়ে গেছে। তারপর আমি আরেকটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। কোথাও দেওয়ালের পাথরের ওপরে, কোথাও থামের ওপরে, এবং কোথাও বা সিঁড়ির ধাপের ওপরে কিম্ভূত কিমাকার এক জানোয়ারের মূর্তি খোদাই করা আছে। জানোয়ারটাকে দেখতে অনেকটা অক্টোপাসের মতন, যদিও তা অক্টোপাসের মূর্তি নয়। তার দেহ গোল ও বেঢপ, এবং দেহের তলা দিয়ে মাকড়সার পায়ের মতন কতগুলো অদ্ভুত পা বা লকলকে সুঁড় বেরিয়ে আছে। চারিদিকেই এই বেয়ারা মূর্তির ছড়াছড়ি কেন? এ কি কোনো পবিত্র চিহ্ন নাকি অন্য কিছু? কিছুই বুঝতে না পেরে শেষটায় বোঝার চেষ্টা করাটাই ছেড়ে দিলাম। এবং এই শহরের হেঁয়ালিটাই বা বুঝবো কেমন করে? আমি একলা, এত বড় একটা ধ্বংসাবশেষ পরীক্ষা করবার মতন যন্ত্রপাতিও সঙ্গে করে আনিনি, এবং বেশি দিন এখানে থাকতেও পারবো না। খাবার ও জল ফুরোলেই আমাকে এখান থেকে প্রাণ নিয়ে পালাতে হবে। এইসব ভাবতে ভাবতে ধ্বংসাবশেষের মাঝখানে একটা খোলা জায়গায় আমার উট দুটোকে নিয়ে গিয়ে সেদিনের মতন তাঁবু খাটিয়ে ফেললাম। ধীরে ধীরে সন্ধ্যার আধার নেমে আসছে। সেই বিজনতার রাজ্যে মানুষের হাসির স্বর বা পাখির ডাক বা কীটপতঙ্গেরও সাড়া পাওয়া যাচ্ছে না। অন্ধকার ও স্তব্ধতা যেন নীরব নির্ঝরের মতন চারিদিক থেকে আমাকে ঘিরে ঝরে পড়তে লাগলো। তারই মাঝখানে মিটমিট করে জ্বলছে কেবল আমার লণ্ঠনের আলো, যেন কোনো ভীরু কম্পমান ও অসহায় জীবের মতো। কাল সকালে উঠে কি করব তাই ভাবছি, হঠাৎ একটা অস্ফুট অস্পষ্ট শব্দ শুনে চমকে উঠলাম। কারণ জানবার জন্য ফিরে তাকিয়েই আমি যেন আড়ষ্ট হয়ে গেলাম। বলেছি আমি তাঁবু গেড়েছি একটা খোলা জায়গার মাঝখানে, সমতল বালুকা প্রান্তরের ওপরে। লণ্ঠনের আলোতে স্পষ্ট দেখলাম বালুকার ওপরে হঠাৎ একটা গর্ত জেগে উঠল। যদিও অনন্ত, আমার মনে হলো শূন্য লোক থেকে যেন একটা আশ্চর্য গর্ত বালির ওপরে বসে পড়ল। এখানে কোনো দিকে কোথাও জীবনের চিহ্নও দেখা যায় না, একটা ছায়া পর্যন্ত নয়। তবুও আমার চোখের সামনে কোন অদৃশ্য হস্ত এই গর্তটা খুঁড়ল। খালি তাই নয়, এমন একটা খরমর শব্দও আমার কানে এলো। তারপরেই আমার আরও কাছে আবার তেমনই একটা গর্ত জেগে উঠল। বালুকা সমুদ্রে যেন বুদবুদ কাটছে। ভয়ে বুকটা ছমছম করতে লাগলো।
আমার উনুনে আগুন জ্বলছিল। তার ভেতর থেকে একটা জ্বলন্ত কাঠ তুলে নিয়ে আমি দ্বিতীয় গর্তটার দিকে সজোরে নিক্ষেপ করলাম। আবার কিরকম একটা শব্দ শুনতে পেলাম এবং সঙ্গে সঙ্গে এও বুঝলাম যে শব্দটা ক্রমেই দূরে সরে যাচ্ছে। শরীরী বা অশরীরী যে কেউ এই দুটো গর্ত খুঁড়ে থাকুক না কেন, এখন সে আমার কাছে নেই। এই ভেবে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলাম। কিন্তু এই অদ্ভুত রহস্য আমাকে আর শান্তিতে থাকতে দিল না। ঘুমিয়েও নিশ্চিন্ত হতে পারলাম না। চতুর্দিক থেকে এই মৃত শহরের যত প্রাচীন জীর্ণ দুঃস্বপ্ন এসে আমাকে বারংবার আক্রমণ করতে লাগলো। বহু যুগ আগে এখানে যেসব মহাপাপ অনুষ্ঠিত হয়েছে, তাদেরই আকারহীন আত্মা যেন ভীষণ সব আকারহীন আকার ধারণ করে আমার সম্মুখে দেখা দিয়েই আবার হাওয়ার মতো মিলিয়ে যেতে লাগলো। দৃষ্টিহীন ক্রুদ্ধ চক্ষু, পদহীন চলন্ত দেহ, মুন্ডহীন জীবন্ত মূর্তি। প্রায় সারা রাতটাই অনিদ্রায় কেটে গেল। পূর্ব আকাশে উষার তুলি যখন সিঁদুর ছবি আঁকতে শুরু করলো, আমার মনের ভয়ের ভাবটা তখন আর রইল না। তারপর সূর্যের জ্বলন্ত মুখ দেখে কালকের সব দুশ্চিন্তাই আমি একেবারে ভুলে গেলাম। আধার রাতের শেষে সূর্যের সোনা আলো নিয়ে আসে নতুন আশার ডালা। এই জন্যই বোধহয় পৃথিবীর সব দেশেরই আদিম অধিবাসীরা সূর্যের উপাসনা করত। আমার দেহে আবার নতুন সাহস ও শক্তি ফিরে এলো। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল প্রাচীন কার্থেজের সেই মৃত ব্যবসায়ীর কথা। এই ধ্বংসাবশেষের মধ্যে বিরাট ও বিস্ময়কর মন্দিরের চিহ্ন হয়তো এখনও বিদ্যমান আছে। সেই মন্দিরে ছিল কোনো এক বিরাট দানব দেবতার পূজার বেদি, যার সামনে হতো নরবলি। কিন্তু কোথায় সেই মন্দির বা তার ধ্বংসাবশেষ? কাছেই একটা ছোট্ট পাহাড় ছিল। তারই চূড়ায় উঠে চারিদিকে তাকিয়ে দেখলাম। কার্পোজের ব্যবসায়ী বলেছেন সেই মন্দির নাকি আকারে বিরাট। এতদিনে অত বড় একটা মন্দির যদি ভেঙে পড়েই থাকে, তাহলে তার ধ্বংসস্তূপ তো কম প্রকাণ্ড হবে না। কিন্তু চতুর্দিকে তন্ন তন্ন করে খুঁজেও তেমন কোনো ধ্বংসস্তূপ আমার নজরে পড়ল না। তবে আর একটা চিত্তাকর্ষক দৃশ্য আমার চোখে পড়ল বটে। অনেক দূরে পূর্ব দিকে প্রদীপ্ত সূর্যের সমুজ্জ্বল আলোকপটের ওপরে সুদীর্ঘ ও প্রকাণ্ড দুটি প্রস্তর মূর্তি স্থিরভাবে দাঁড়িয়ে আছে। এত বড় ও উঁচু পাথরের মূর্তি বড় একটা দেখা যায় না। পেছন দিক থেকে প্রভাতের সূর্য তাদের আরও মহিমময় ও গম্ভীর ভাব পূর্ণ করে তুলেছে। এই নতুন আবিষ্কার আমার মনে উত্তেজনার স্রোত বইয়ে দিল। তখনই তাঁবু তুলে সেই দিকে অগ্রসর হলাম। ধ্বংসাবশেষ পার হয়ে সেই মূর্তি দুটোর কাছে গিয়ে পৌঁছতে আমার অনেকটা সময় লেগে গেল। ধ্বংসাবশেষের দিকে আড়ষ্ট দৃষ্টিতে তাকিয়ে দেখলাম মূর্তি দুটোর গলা থেকে পা পর্যন্ত মানুষের মতন দেখতে, এবং তাদের সমস্ত দেহ মাছের আঁশের মতন একরকম বর্ম দিয়ে ঢাকা। কিন্তু তাদের মুখ একেবারে অমানুষিক। মানুষের মুখের সঙ্গে একটুও মেলে না। জীবন্ত দেহ দেখেই কি এই মূর্তি দুটো গড়া হয়েছিল? যদি তাই হয়ে থাকে, তবে এমন অদ্ভুত জীবন্ত দেহ আধুনিক পৃথিবীর কোনো মানুষই কখনো দেখেনি। চারিদিকে তাকিয়ে দেখলাম মূর্তি দুটোর দুপাশে সুদীর্ঘ দুসারি ভগ্নস্তূপ অনেক দূরে চলে গেছে। এই ভগ্নস্তূপ নিশ্চয়ই কোনো উচ্চ প্রাচীরের, কিন্তু মূর্তি দুটোর পরস্পরের মাঝখানে ওরকম কোনো ধ্বংসস্তূপ চোখে পড়ল না। খুব সম্ভব এই মূর্তি দুটোর মাঝখানে একসময় কোনো তোরণ বা দ্বারপথ ছিল। কিন্তু একটা বিষয় ভেবে বিস্মিত হলাম। সারা শহর ভেঙে পড়েছে, এমন কঠিন পাথরের প্রাচীরও ভেঙে পড়েছে, কিন্তু এই ভয়াবহ ও অপার্থিব মূর্তি দুটো আজও সম্পূর্ণ অক্ষত দেহে বর্তমান আছে কেন? মনের ভেতর থেকে এই প্রশ্নের কোনো উত্তর পাওয়ার আগেই আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম। মূর্তি দুটোর পেছন থেকে ছোট ছোট পাথরের মূর্তির দুটো সারি প্রায় 1 মাইল দূর পর্যন্ত চলে গেছে। সেই মূর্তি বিথিকার মধ্যে প্রবেশ করবার সময় দেখলাম বড় মূর্তি দুটোর বেদির পাশেও সেই রকম বিরাট অক্টোপাস বা মাকড়সার চেহারা খোদাই করা রয়েছে। পথের দুপাশে
সারি সারি এই যে ছোট ছোট মূর্তি রয়েছে, এগুলোও যে কোনো জীবজন্তুর মূর্তি তা বোঝবার ক্ষমতা আমার নেই। এমন সব জন্তু পৃথিবীতে কোনোদিন ছিল বা আছে বলে আমি জানি না। ভয়ালো তাদের চেহারা এবং প্রত্যেকেরই মুখে হিংসা ও অমঙ্গলের ভাব ফুটে উঠেছে। তাদের দেখলেই বুক ঢিপঢিপ করতে থাকে। দুই সারির সর্বশেষ মূর্তি দুটোর কাছে গিয়ে যখন দাঁড়ালাম, মরুভূমির ধুধু বালুকারাশির পাণ্ডুর প্রান্তর ছাড়া আর কিছুই চোখে পড়ল না। মনে কেমন বাঁধা লাগলো। এই সুদীর্ঘ মূর্তিবীতির সার্থকতা কি? মরুভূমির ভেতরে এসে অকারণেই এই মূর্তির সারি শেষ হয়েছে কেন? কিন্তু ঠিক আমার সম্মুখেই মরুভূমির যে অংশটুকু রয়েছে তার মধ্যে একটা অদ্ভুত বিশেষত্ব লক্ষ্য করলাম। প্রায় বিঘা কয়েক জমি বিলিতি মাটিতে বাঁধানো উঠোনের মতন একেবারে মসৃণ ও সমতল, অথচ এই অংশটুকুর বাইরে মরুভূমির সমস্তটাই এবড়ো খেবড়ো বালির রাশিতে ভরা এবং সর্বত্রই দেখা যাচ্ছে উঁচু নিচু বালিয়াড়ি স্তূপ। সেখানে সর্বদাই প্রবল বাতাসে হু হু করে বালি উঠছে, অথচ এই সমতল অংশটার মধ্যে বাতাসের কোনো প্রভাবই নেই। বিস্মিতভাবে সেই সমতল অংশটার দিকে অগ্রসর হলাম, কিন্তু কয়েক পা এগোতে না এগোতেই কোনো অদৃশ্য হস্ত আমার মুখে ও বুকে আচমকা এত জোরে আঘাত করল যে যন্ত্রণায় কোকিয়ে উঠে তখনই আমি ভূমিতলে ছিটকে পড়ে গেলাম। খানিকক্ষণ আচ্ছন্নের মতন বালির ওপর শুয়ে রইলাম। তারপর আমার সমস্ত কৌতূহল পরিপূর্ণ মাত্রায় জেগে উঠল। এ কি ব্যাপার? কেউ কোথাও নেই, তবু কে আমাকে এমনভাবে ধাক্কা মারল? উঠে বসে প্রায় হামাগুড়ি দিয়ে ডান হাতে রিভলভারটা তুলে অতি সাবধানে আবার আমি ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম। যখন সেই সমতল অংশের ধারে গিয়ে উপস্থিত হলাম, তখন আমার হাতের রিভলভারটা হঠাৎ কিসের ওপর পড়ে ঠক করে বেজে উঠল। রিভলভারটা ঠিক যেন কোনো পাঁচিলের ওপরে গিয়ে পড়েছে, অথচ সেখানে পাঁচিল টাচিল কিচ্ছু নেই। বাঁ হাত বাড়িয়েও আবার সেই নিরেট ও অদৃশ্য বাঁধাটাকে অনুভব করলাম এবং সঙ্গে সঙ্গে সচমকে তীরের মতো দাঁড়িয়ে উঠলাম। দুই হাত দুই দিকে বিস্তৃত ও সমস্ত দেহ দিয়ে অনুভব করে বেশ বুঝলাম আমার সামনে দাঁড়িয়ে আছে এক আশ্চর্য অদৃশ্য দেওয়াল। খানিকক্ষণ অবাক হয়ে ভাবতে লাগলাম, অতীতে এই মৃত শহরে হয়তো এমন কোনো বৈজ্ঞানিক জন্মেছিলেন যিনি নিরেট পদার্থকে অদৃশ্য করে তোলবার কোনো অজানা পদ্ধতি আবিষ্কার করেছিলেন। অবশ্য এটা একেবারে অসম্ভবও বলা যায় না, কারণ আমাদের আধুনিক বৈজ্ঞানিকরাও এক্স রের সাহায্যে দৃশ্যমান পদার্থকে অনেকটা অদৃশ্য করতে পারেন। অতীতের বৈজ্ঞানিকরা এই পদ্ধতিতে হয়তো আরও বেশি দূর এগিয়ে গিয়েছিলেন। সবিস্ময় ভাবতে লাগলাম, কিন্তু কেমন করে তারা এটা করল? শহরের বড় বড় পাথরের বাড়িগুলো কালপ্রভাবে ধুলোর সঙ্গে ধুলো হয়ে মিশিয়ে গেছে, অথচ এই অদৃশ্য দেওয়াল এখনো ঠিক আগেকার মতোই অটুট হয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ঢিলের পর ঢিল ছুঁড়তে লাগলাম, কিন্তু যত জোরে যত উঁচুতেই ছুঁড়ি সব ঢিলই কিসে ঠেকে আবার ঠিকরে ফিরে আসে। বোঝা গেল পাঁচিলটা অনেক ওপরে আমার ঢিলের সীমানার বাইরে উঠে গেছে। পাঁচিলের ওপাশে যাওয়ার জন্য প্রাণটা আনচান করতে লাগলো, কিন্তু কেমন করে যাব? ওধারে যাওয়ার নিশ্চয়ই কোনো পথ আছে, কিন্তু সেটা কোথায়? তখন মনে পড়ল সেই দুই প্রকাণ্ড ও বিভৎস প্রস্তর মূর্তি এবং তার সঙ্গে সংযুক্ত দীর্ঘ মূর্তিবিধির কথা। আমি এখন দাঁড়িয়ে আছি মূর্তিবিধির পাশের দিকে, কিন্তু যেখানে সেই মূর্তিবিধি শেষ হয়েছে ঠিক সেইখান দিয়ে আবার এগোবার চেষ্টা করলে হয়তো আমার চেষ্টা বিফল হবে না। সমস্ত ব্যাপারটা একবার তলিয়ে বোঝবার চেষ্টা করলাম। মরুভূমির সেই মণ্ডলাকার সমতল অংশ ও সেই বিপুল ও অদৃশ্য প্রাচীরের সামনে দাঁড়িয়ে হঠাৎ আমার মনে পড়ল বিলুপ্ত কার্থেজের অজ্ঞাত ব্যবসায়ীর সাবধানবাণী। বণিকগণ, তোমরা কেউ মামূর্ত শহরে যেও না। পর্বতের গিরি সংকট হয়তো এইটাই যাচ্ছে ব্যবসায়ীর কথিত সেই বিরাট বিস্ময়কর মন্দির। হয়তো এই মন্দিরের ভেতরেই কোনো দানব দেবতার সামনে অতীতের কোনো এক ভুলে যাওয়া দিনে ব্যবসায়ীর 4 জন অভাগা সঙ্গীকে বলি দেওয়া হয়েছিল।
মৃত শহরের ওপার থেকে কোনো এক দৈববাণী যেন মৌন ভাষায় আমাকে ডাকতে লাগলো। ফিরে এসো, ফিরে এসো, এই ভীষণ নরক থেকে এখনই পালিয়ে এসো। দেরি করো না, সময় খুব কম। পালিয়ে এসো, পালিয়ে এসো। কিন্তু আমি ফিরে এলাম না, বলা ভালো ফিরে আসতে পারলাম না। কোনো কঠিন নিয়তি যেন আমাকে টেনে সেই মূর্তিবিথির শেষ প্রান্তে নিয়ে গিয়ে ফেলল, এবং সেইখানেই আমি সেই অদৃশ্য প্রাচীরের অদৃশ্য দ্বারপথের সন্ধান পেলাম। সেই দ্বারপথ কতটা উঁচু বুঝতে পারলাম না বটে, কিন্তু চওড়ায় সেটা প্রায় 20 ফুটের কম হবে না। একদিকের অদৃশ্য দেওয়ালের গায়ে হাত দিয়ে আমি অগ্রসর হতে লাগলাম। খানিক পরেই গিয়ে পৌঁছলাম একটা মস্ত বড় অদৃশ্য উঠোনের উপরে। সে এক পরম বিস্ময়। আমি বেশ বুঝতে পারছি আমার চতুর্দিকে প্রকাণ্ড প্রকাণ্ড দেওয়াল, স্তম্ভের শ্রেণী ও ঘর দ্বার রয়েছে, কিন্তু সমস্তই অদৃশ্য, সেই কাঁচের চেয়ে স্বচ্ছ। অদৃশ্য বাড়ির দেওয়ালের পর দেওয়াল ভেদ করে আমার দৃষ্টি বাইরের অপার মরুভূমির ভেতরে গিয়ে পড়েছে, এবং বাইরে থেকে সূর্যের সূর্যকিরণ এই বিপুল প্রাসাদের ভেতরে এসে সর্বত্র বিচরণ করছে। কিন্তু খুব সন্তর্পণে ধীরে ধীরে আরও খানিকটা এগিয়ে বুঝতে পারলাম আমি এক বিস্তৃত সোপান শ্রেণীর সামনে এসে পড়েছি। আস্তে আস্তে ধাপে ধাপে ওপরে উঠতে থাকলাম। যতই ওপরে উঠি মনটা ততই অদ্ভুতভাবে পরিপূর্ণ হয়ে যায়, কারণ আমি যেন শূন্যে পদক্ষেপ করে বাতাসের ওপর দিয়ে ওপরে উঠে যাচ্ছি। ধাপের পর ধাপ যেন আর শেষ হতে চায় না। কেবলই মনে হয় ওপর থেকে কখন হঠাৎ হুড়মুড় করে পৃথিবীর ওপর গিয়ে পড়ব। শেষটায় সিঁড়ি যখন শেষ হলো, আমি তখন মাটি থেকে প্রায় 100 ফুট ওপরে একটা বারান্দার মতন জায়গায় দাঁড়িয়ে আছি। সেখানে গিয়ে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চলতে ভরসা হলো না। হামাগুড়ি দিয়ে প্রত্যেক ইঞ্চি পরীক্ষা করতে করতে এগিয়ে চললাম, এবং একটু পরেই আবার পাঁচিল ও তার গায়ে একটা দরজা আবিষ্কার করলাম। দরজাটা ঠেলতেই খুলে গেল, কিন্তু তার ভেতরে ঢুকতে গিয়েই কেমন একটা অজানা আতঙ্ক এসে আমার মনের ওপরে ধাক্কা মারল। যেন এখানে দুষ্ট ও হিংস্র আত্মা বাস করে অনন্তকাল ধরে। আমি কিছুই দেখলাম না, কিছুই শুনলাম না, তবু মনে হলো যেন কোনো প্রাচীন অভিশাপ যুগ যুগান্তর ধরে এখানে বাস করে আসছে। যেন কত নির্যাতিত দেহের যন্ত্রণা এখানে ক্রন্দন করছে নিশিদিন নীরবে। ঘরের ভেতরে সাহস করে ঢুকতে পারলাম না। মনটাকে হালকা করবার জন্য আবার সেই অদৃশ্য বারান্দার ধারে গিয়ে দাঁড়ালাম। সূর্য তখন পশ্চিম আকাশে গিয়ে পড়েছে। তাকে দেখাচ্ছে ঠিক যেন একটা অগ্নিতপ্ত লোহার রঙের গোলকের মতো। সেই সুবৃহৎ ও সুদীর্ঘ প্রস্তর মূর্তি দুটো মরু বালুর ওপরে লম্বা দুটো ছায়া ফেলে স্থিরভাবে বসে বসে যেন মহাকালকে ব্যঙ্গ করছে। সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের পটে অতীতের এক স্মৃতির ছবি আঁকতে থাকলাম। এই মেঘচুম্বী অদৃশ্য বিরাট দেবালয়ের সামনে ওই বিপুল ধ্বংসাবশেষ যেন আবার তাদের গত জীবনকে ফিরে পেল। চারিদিকে প্রাসাদের পর প্রাসাদের ভিড়, প্রশস্ত রাজপথের পর রাজপথ জনাকীর্ণ হয়ে কত দূরে চলে গেছে। তুড়ি, ভেরি ও দামামার তালে তালে পূজারীর দল দুই প্রস্তর মূর্তির তোরণের ভেতর দিয়ে অদৃশ্য মন্দিরের দিকে এগিয়ে আসছে। কয়েকজন হতভাগ্য বন্দীকে সঙ্গে করে তাদের দানব দেবতার অতৃপ্ত উদর পূরণের জন্য। আচম্বিতে অনেক নিচে বালুকা রাশির দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো। বালির ভেতরে ঠিক তেমনি যেন শূন্য থেকে খসে পড়া একটা গর্ত। তারপরে আমার সচকিত দৃষ্টির সামনে বালির ওপরে ক্রমাগত গর্তের পর গর্ত জেগে উঠতে থাকল। গর্তের রেখা মন্দির পর্যন্ত এসে পড়ল। তারপর আর কিচ্ছু দেখা গেল না। ধাঁ করে আমার মনে পড়ে গেল ধ্বংসাবশেষের পাথরে পাথরে খোদাই করা সেই খানিক অক্টোপাস ও খানিক মাকড়সার মতন জীবের কথা। সেই মূর্তির সঙ্গে এই অদৃশ্য বিপদের কোনো সম্পর্ক আছে কি? এই অদৃশ্য বিপদের আকারও কি তেমনই বিভৎস? কার্থেজের ব্যবসায়ী বলেছে, মন্দিরের দুষ্ট দেবতা সৃষ্টি প্রভাত থেকে যে যেখানে বিরাজ করছে, সাবধান, তাকে সাবধান। সৃষ্টির আদিম প্রভাতে পৃথিবীতে অনেক অতিকায় দানব বাস করত। পণ্ডিতেরা মাটির ভেতর থেকে আজও যাদের কঙ্কাল আবিষ্কার করেছেন,
ওই মৃত শহরের বিলুপ্ত বাসিন্দারা কি সেই রকম কোনো দানবকেই তাদের দেবতার আসনে প্রতিষ্ঠিত করেছিল, এবং বিজ্ঞানের কৌশলে এই মন্দিরের মতন তাদের দানব দেবতাকেও কি অদৃশ্য, অমর ও অজর করে রেখেছে? বালির ওপরে এই গর্তগুলো কি সেই অদৃশ্য দানবেরই বিপুল পদচিহ্ন? আর এরই ভয় কি আরবরা আমার সঙ্গী হতে রাজি হয়নি? মনের ভেতরে যখন ঝড়ের মতো এমনই প্রশ্নের পর প্রশ্ন আসতে লাগলো, তখন হঠাৎ আমার স্মরণ হলো সেই অদৃশ্য দানব মন্দিরের দিকে এসেছে এবং এতক্ষণে হয়তো এই অদৃশ্য মন্দিরেই প্রবেশ করেছে। এই সন্দেহ মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমার দেহের সমস্ত আড়ষ্টতা ঘুচে গেল। আমি যথাসম্ভব দ্রুত পদে সিঁড়ির ওপর দিয়ে নিচে নেমে গেলাম। আমি জানি যে পথ দিয়ে আমি এখানে ঢুকেছি সেই পথ দিয়েই সে আমাকে ধরতে আসছে, কিন্তু কোথায় লুকোবো আমি? কাঁচের চেয়েও স্বচ্ছ অদৃশ্য এই মন্দির, এর মধ্যে লুকোবার ঠাঁই খুঁজে পাবো কেমন করে? এমন সময় একটা শব্দ কানে এলো। মৃত্যুর অদৃশ্য দূত যে মন্দিরের ভেতরে প্রবেশ করছে সে বিষয়ে আর সন্দেহ নেই। জানি না এ কোন জাতীয় দানব জীব এবং এর মস্তিষ্কে বুদ্ধি আছে কত কম বা কত বেশি। জানি না সে আমাকে দেখতে পেয়েছে কিনা। সিঁড়ির পাশে এক কোণে হুমড়ি খেয়ে জড়সড় হয়ে চুপ করে আমি বসে রইলাম, এবং সেই অবস্থায় শুনতে পেলাম থপথপ করে সে সিঁড়ি বেয়ে ধাপে ধাপে উপরে উঠে আসছে। সেই ভয়ঙ্কর পায়ের শব্দ যখন থেমে গেল, তখন আন্দাজ করে নিলাম যে ঘরে ঢুকতে আমি ভয় পেয়েছিলাম জীবটা সেই ঘরের ভেতরেই গিয়ে ঢুকেছে। আমিও আর দেরি করলাম না, উঠোনের ওপর দিয়ে দ্রুত পদে ছুটতে লাগলাম। কিন্তু হঠাৎ ভুল দিকে গিয়ে একটা অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে আবার আগেকার মতন ছিটকে মাটির ওপরে পড়ে গেলাম। এবারে গুরুতর আঘাত লেগেছিল, কিন্তু তবু প্রাণপণে আমার যন্ত্রণার চিৎকারকে দমন করলাম। উপর থেকে আবার শব্দ এলো, বিভীষিকা, দানব দেবতা সিঁড়ি দিয়ে নেমে আসছে। পাগলের মতন উঠে আবার একদিকে ছুটে গেলাম অন্ধের মতো, এবং আবার এক দেওয়ালে ধাক্কা খেয়ে মাটির ওপরে লুটিয়ে পড়লাম। আড়ষ্ট হয়ে রইলাম, পায়ের শব্দ আর শোনা গেল না। আরও খানিকক্ষণ সেই অবস্থায় অপেক্ষা করলাম, এবং তখনও কোনো রকম শব্দ না পেয়ে আশান্বিত হয়ে আমি উঠে দাঁড়ালাম ও দুই পা অগ্রসর হতেই একেবারে সেই দানবের কবলে গিয়ে পড়লাম সম্পূর্ণ অজ্ঞাত সারেই। সেই অদৃশ্য দানবটা কখন নিঃশব্দ পদসঞ্চারে একেবারে আমার কাছে এসেই এতক্ষণ অপেক্ষা করছিল। রোমশ, ঠান্ডা ও পিচ্ছল সুঁড়ের মতন কি একটা জিনিসের ওপরে আমার হাত গিয়ে পড়ল। তারপরেই সেটা আমার হাতের থেকে সরে গেল, এবং সঙ্গে সঙ্গেই সেই রকম আরও ৩-৪টে সুঁড়ের মতন জিনিস আমাকে জড়িয়ে ধরবার চেষ্টা করলো। কিন্তু ঘৃণায় ও আতঙ্কে শিউরে উঠে তাদের কবল থেকে সজোরে নিজেকে মুক্ত করে আমি আবার ছুটতে ছুটতে মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলাম। ওপরে উঠে আমি স্থির করলাম, বারান্দা থেকে ১০০ ফুট নিচে যদি লাফিয়ে পড়ি তাহলে ওই ঘৃণ্য দানবের কবলে পড়ে মরার চেয়ে সে মৃত্যু হবে ঢের বেশি সুখের মরণ। সিঁড়ির ওপরে আবার পায়ের শব্দ হতে লাগলো। দানব ওপরে আসছে। সিঁড়ির ঠিক মুখেই দুহাতে বারান্দার প্রাচীর চেপে ধরে আমি দাঁড়িয়েছিলাম। আচম্বিতে সেই প্রাচীরটা দুলে আমার দিকে হেলে পড়ল। নিশ্চয়ই এর ভিত আলগা হয়ে গেছে। আমি তাড়াতাড়ি প্রবল একটা ধাক্কা মেরে সেটাকে সিঁড়ির দিকে ঠেলে দিলাম। প্রাচীরটা হুড়মুড় করে সিঁড়ির ওপর ভেঙে পড়ল। এক মুহূর্ত সব স্তব্ধ। তারপরেই শুনলাম যেন লক্ষ লক্ষ ঝিঝি পোকা, কোলা ব্যাঙ ও গোখ্র সাপ একসঙ্গে গর্জন শুরু করে দিল। সঙ্গে সঙ্গে দেখলাম একটা হলদে রঙের তরল পদার্থ সিঁড়ির ওপর দিয়ে গড়িয়ে নেমে যাচ্ছে। প্রাচীরের ভাঙা অংশটা তাহলে ওই দানবের ঘাড়ের ওপর গিয়ে ভেঙে পড়েছে, আর ওই হলদে তরল পদার্থটা খুব সম্ভব তারই দেহের রক্ত। তার দেহ অদৃশ্য, কিন্তু রক্ত দৃশ্যমান। তাড়াতাড়ি পকেট থেকে রিভলভারটা বার করে সেই রক্ত দেখে আন্দাজে লক্ষ্য স্থির করে আমি উপর কয়েকবার গুলি বৃষ্টি করলাম। দানবটা চিৎকারে কান যেন ফেটে যাওয়ার মতো হলো, এবং সঙ্গে সঙ্গে বেশ দেখতে পেলাম রক্তের ধারার ওপরে তার অদৃশ্য দেহের ছটফটানি। আরও খানিকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু সেই অদৃশ্য জীবটার চিৎকার ও ছটফটানি তখনও একটুও কমল না। পাথরের স্তূপের তলায় সে বন্দী হয়েছে ও রিভলভারের গুলিতে আহত হয়েছে বটে, তবু তার মৃত্যু হলো না। এদিকে সন্ধ্যার অন্ধকার এমন ঘনিয়ে উঠল যে আর এখানে অপেক্ষা করাও চলে না। এই সৃষ্টি ছাড়া অভিশপ্ত অদৃশ্য মন্দিরের ভেতরে অন্ধকারে রাত্রিবাসের কথা মনে করতেই আমার বুক কেঁপে উঠল। কে জানে এখানে এরকম আরো কত বিভীষিকাই হয়তো আছে। কে বলতে পারে ওই রকম দানব দেবতাও এখানে আরো অনেক নেই?
রাত্রের অন্ধকারের কথা ভেবে মন আমার মরিয়া হয়ে উঠল। যেমন করেই হোক ওই সিঁড়ি দিয়ে এক্ষুনি আমাকে নেমে যেতে হবে। আগেই বলেছি, এই অদৃশ্য সোপান শ্রেণী খুব বিস্তৃত। একসঙ্গে অনেক লোক এর ওপর দিয়ে পাশাপাশি ওঠানামা করতে পারে। সিঁড়ির যেখান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল, আমি তার বিপরীত দিক দিয়ে দ্রুত পদে নিচের দিকে নামতে লাগলাম। সেই বন্দী ও আহত দানব মহা আক্রোশে আরও জোরে গর্জন করে উঠল, কিন্তু আমাকে সে ধরতে পারল না। প্রায় অন্ধকারে পথ খুঁজে বার করে কোনো রকমে তাঁবুর কাছে এসে হাজির হলাম। তারপর আলো জেলে যে দৃশ্য দেখলাম তাতে আমার প্রাণটা স্তম্ভিত হয়ে গেল। তাঁবুর ঠিক পাশেই বালির ওপরে আমার উট দুটোর মৃতদেহ চর্মমাত্র সার হয়ে পড়ে রয়েছে। তাদের দেহে হাড় ও চামড়া ছাড়া আর কিছুই নেই। চামড়ার ওপরে কতকগুলো ক্ষতচিহ্ন দেখে বুঝলাম অনেকগুলো সুর দিয়ে কোনো ভয়ানক জীব যেন চামড়ার তলা থেকে তাদের সমস্ত রক্ত মাংস শুষে খেয়ে ফেলেছে। কি নিষ্ঠুর মৃত্যুর কবল থেকে উদ্ধার পেয়েছি সে কথা মনে করে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। তারপর কি অবর্ণনীয় দুঃখ কষ্টের ভেতর দিয়ে যে আমি এই সুদীর্ঘ পথ পার হয়ে এসেছি তা কেবল আমিই জানি, আর জানেন আমার ভগবান। আমার খাবার ফুরিয়ে গেল, জল ফুরিয়ে গেল, দেহের শক্তিও ফুরিয়ে গেল, তবু আমি সেই মৃত্যুপুরী থেকে দূরে, আরও দূরে পালিয়ে এসেছি। কখনো মাতালের মতন টলতে টলতে, কখনো অসহায় শিশুর মতন হামাগুড়ি দিতে দিতে। আমি যা সচক্ষে দেখেছি তা পৃথিবীর আর কোনো মানুষ কোনো দিনও দেখতে চাইবে না। এতক্ষণ আপনারা শুনলেন মামূর্তের অভিশাপ, রচনা হেমেন্দ্র কুমার রায়। আজকের গল্পের সূত্রধার ও জনৈক আগন্তুকের চরিত্রে আমি সায়ন্তন, গল্প পাঠে রমাকান্ত। বিশেষ সাবধানবাণীর কণ্ঠস্বর সৌভিক, অজানা কণ্ঠস্বর তৃষা। গল্পের নাট্যরূপ প্রদান উমা, শব্দ সংযোজন আবহ আর্য, শব্দগ্রহণ শঙ্খ, প্রচ্ছদ অঙ্কন সৌভিক। শেষ হলো আমাদের আজকের নিবেদন। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাতে ভুলবেন না। জানাতে গেলে কি করতে হবে সবাই তো জানেন, একটা ছোট্ট কমেন্ট করে দিতে হবে। কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের নানান স্বাদের গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমাদের ফলো করতে পারেন ফেসবুকে। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই গল্পের ডেসক্রিপশন বক্সে। আমাদের ফেসবুকে আপনারা গল্প সহ আরও নানান ধরনের আপডেট পেয়ে যাবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী সপ্তাহে আরও একটা দুর্দান্ত গল্প নিয়ে আমরা ফিরছি। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন। শুভরাত্রি।